আসসালামু আলাইকুম। লিডস নিউজে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে কথা বলবো দ্য ইকোনমিস্ট পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের সারসংক্ষেপ নিয়ে। সেই প্রতিবেদনটির অনুবাদ ছেপেছে বাংলাদেশের দৈনিক প্রথম আলো। তারা শিরোনাম দিয়েছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির 9 মাস পার হলেও বড় পরিবর্তন আনা সহজ হচ্ছে না। এতে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস অনেক কথা বলেছেন। তিনি অসাধারণ বাগ্মী পুরুষ, অনেক চমৎকার করে তিনি কথা বলেন। কোনটি সত্যি বলেন কোনটি মিথ্যা বলেন তার কথা যখন যারা শোনেন তারা আসলে এটি নির্ধারণ করতে পারেন না। এটিতে তিনি বলেছেন, যা ধ্বংস হয়ে গেছে তার সবকিছু ঠিক করার চেষ্টা করছেন তিনি। অর্থাৎ গত 15.5 বছর 16 বছরে শেখ হাসিনা এবং তার সরকার ফ্যাসিজম উপাধি পেয়ে যিনি পতনের শিকার হয়ে দেশ ছেড়ে চলে গেছেন, তার শাসন আমলে বাংলাদেশে অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে, সবকিছু ক্ষতি হয়েছে, এটি আমরা জানি। অনেক প্রাতিষ্ঠানিক ক্ষতি হয়েছে, নানান ধরনের ক্ষতি হয়েছে, দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে। 9 মাস পরে 10 মাস পরে বাংলাদেশকে নতুন দিশা দেখানোর জন্য যিনি দায়িত্ব নিয়ে এসেছেন, তিনি এখনো সেই একই ঢোল পেটাচ্ছেন, বলছেন যা ধ্বংস হয়ে গেছে তার সবকিছু ঠিক করার চেষ্টা তিনি করছেন। সম্মানিত দর্শক, আসলে তাকে ছোট করবার জন্য নয়, একটু বুঝবার জন্য। আমরা যদি একটু বুঝতে চাই আসলে গত 9 মাসে বা 10 মাসে প্রফেসর মোহাম্মদ ইউনূস সত্যি সত্যি বাংলাদেশের জন্য কি কি কাজ করেছেন, যে পরিমাণ আকাঙ্ক্ষা, যে পরিমাণ প্রত্যাশা ছিল জনগণের তার কাছে, তার সরকারের কাছে, তিনি তার কতটা পূরণ করতে পেরেছেন। তিনি বলছেন, আমরা সঠিক পথে এগোচ্ছি এবং জনগণ আমাদের সঙ্গে আছে, আমরা আশাবাদী, যোগ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আপনি ভালো বলতে পারবেন সম্মানিত দর্শক যে দেশ সঠিক পথে এগোচ্ছে কিনা। প্রফেসর মোহাম্মদ ইউনূস হয়তো সঠিক পথে এগোচ্ছেন, তার যে লক্ষ্য সেটি হয়তো সঠিক পথে এগোচ্ছে, তার অন্তর্বর্তীকালীন সরকার, তার উপদেষ্টা পরিষদ বা তার পরিষদ যারা আছেন তারা যেভাবে যেভাবে চাইছেন সেভাবেই হয়তো সবকিছু ঠিকভাবে এগোচ্ছে, এটি হয়তো তিনি বলেছেন। কিছুদিন আগে আল জাজিরাকে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। ইকোনমিস্টের প্রতিবেদনেও তিনি বলেছেন যে বাংলাদেশের জনগণ তার সঙ্গে আছেন। এই জনগণ যে আসলে কোন জনগণ এটি আমি বুঝতে পারি না, জানি না আপনারা বুঝতে পারেন কিনা। প্রফেসর ইউনূস বলছেন, তারা বলছে না, মানে বাংলাদেশের জনগণ বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও, আজ আমাদের নির্বাচন, কেউ তা বলেনি, এই দিকেই আমরা যাচ্ছি। আমরা এমন কোন সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো, মানে ক্ষমতা হস্তান্তর করো। অথচ আপনারা টেলিভিশন দেখুন, দৈনিক পত্রিকা পড়ুন, রাজনৈতিক সভা সমাবেশগুলোর সংবাদের দিকে নজর রাখুন, দেখবেন অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, জামাতে ইসলামী, অন্যান্য বাম দল সহ সমমনা অনেক দল বারবার করে বলছে নির্বাচনের একটি রোডম্যাপ যেন প্রফেসর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন। অন্যান্য অনেক প্রশ্নের ফাঁকে রোহিঙ্গা ইস্যু নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, তার জবাবে তিনি বলেছিলেন, আমরা আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সাথে রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করছি এবং এই লোকেরা মানে রোহিঙ্গারা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে তা নিশ্চিত করার জন্য কাজ করছি। আমাদের চিন্তা হলো কিভাবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কিছু বোঝাপড়া তৈরি করা যায় যাতে রোহিঙ্গারা তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে এবং নিরাপদ পুনর্বাসন করতে পারে বা পুনর্বাসিত হতে পারে। অতি সাম্প্রতিক অভিজ্ঞতাগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। রাখাইনে একটি মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে তার সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন সেখানে কাজ শুরু হয়েছে, দেয়া হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অস্ত্র বলুন, মানবিক সাহায্যের নামে নানান কিছু সেখানে এসছে যাচ্ছে, কিন্তু কোনো কিছুকেই তোয়াক্কা না করে প্রফেসর মোহাম্মদ ইউনূস করিডোর দেওয়ার ব্যাপারে নীরবে কাজ করে চলেছেন, তার সরকার কাজ করে চলেছে। তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন যাকে, মিস্টার খলিলুর রহমান, তিনিও এই বিষয়টি নিয়ে
সিরিয়াসলি কাজ করছেন এবং বলছেন কে কি বললো কিছু যায় আসে না, আমরা যা করার তা করব, এবং তিনি মনে করেন এটি বাংলাদেশের জন্য কল্যাণ হবে। প্রফেসর ইউনূসও তাই মনে করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মানুষ জেনে গেছে ইতোমধ্যেই খলিলুর রহমান বাংলাদেশের নাগরিক নন। অনেকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নাগরিকত্ব নিয়েও এবং বাংলাদেশের প্রতি তার দরদ দেশপ্রেম নিয়েও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন। আবার দেখুন, আমাদের যে চট্টগ্রাম নদীবন্দর, সেখানে এনসিটি নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, এটি অত্যন্ত লাভজনক এবং ফুললি ইকুইপড একটি বন্দর, একটি টার্মিনাল। এটিকেও তিনি বিদেশিদের হাতে তুলে দেবার জন্য সকল জোগাড় যন্ত্র, সকল আয়োজন সম্পন্ন করেছেন। এবং তার কথায় অতি সম্প্রতি আমরা যেটা জেনেছি, তিনিও এ বিষয়ে কোনো কিছুকে গুরুত্ব দিতে চান না, কে কি বললো সেটি পাত্তা দিতে চান না। তিনি মনে করেন যে চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, হার্ট। অতএব এটি ভালো রাখতে হলে ভালো চিকিৎসক দরকার, এবং ভালো চিকিৎসক মানেই হচ্ছে বিদেশ থেকে এক্সপোর্ট আমদানি করা, বিদেশি কোম্পানিকে আমদানি করা। যদিও রাজনৈতিক নেতারা, বিশ্লেষকরা, নিরাপত্তা গবেষকরা বলছেন যে প্রতিষ্ঠানকে ডিপি ওয়ার্ল্ড দুবাই যাদেরকে দেওয়া হচ্ছে, এটি খুব সহজ বা সাদামাটা কোনো ব্যবসায়িক চুক্তি নয়, ইজারা প্রথা নয়। এটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার একটি প্রচেষ্টা। কারণ এই ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অনেক কাজ কারবার এখানে অনুষ্ঠিত হবে, এমনটি অনেকে আশঙ্কা করছেন। এতে বলা হয়েছে ক্ষমতার এমন অপব্যবহারের পুনরাবৃত্তি রোধে বাংলাদেশের রাজনৈতিক পরিসরের সব দলই গণতান্ত্রিক পরিবর্তনের দাবি জানিয়েছে। তবে বিপ্লবের 9 মাস পেরিয়ে গেলেও বড় ধরনের পরিবর্তন আনা সহজ হচ্ছে না। এই সহজ হচ্ছে না মানে এটি এমন একটি বিষয় যে সরকার অনেক চেষ্টা করছে কিন্তু পারা যাচ্ছে না, জনগণ বাধা দিচ্ছে বা কোনো বিশেষ গোষ্ঠী বাধা দিচ্ছে, এমনটি কিন্তু বোঝা যায়। কিন্তু বাস্তব তথ্য হচ্ছে তাদের এই দিকে কতটা মনোযোগ আছে সেটি ভেবে দেখা দরকার। ক্ষমতার এমন অপব্যবহারের পুনরাবৃত্তি রোধে কিন্তু গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, বিদেশি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমরা দেখছি গত 9 মাসে প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজে এমন সুযোগ সুবিধা এই দেশ থেকে নিয়েছেন, এই দেশের সরকার প্রধান হয়ে তিনি তা করতে পারেন কিনা। শুভ বুদ্ধি সম্পন্ন, শুভ বিবেক সম্পন্ন মানুষের কাছে এই প্রশ্ন করলে কি উত্তর তারা দেবেন? তিনি এই দেশকে মেরামত করবেন, রাষ্ট্র মেরামত করবেন, সংস্কার করবেন, এই কারণে বেশ কিছু কমিশন করেছেন। এই প্রতিবেদনে বলা হয়েছে এই কমিশনগুলোতে রয়েছেন নাগরিক সমাজ ও একাডেমিক অঙ্গনের বিশেষজ্ঞরা। কিন্তু প্রকৃত সত্য হলো অধিকাংশ ক্ষেত্রেই তিনি বিদেশি পাসপোর্টধারী বিদেশি নাগরিকদের এদেশের সমস্যা সমাধানের জন্য, এদেশকে মেরামত করবার জন্য, সংস্কার করবার জন্য তিনি বাছাই করেছেন। বিদেশি টিমের প্লেয়ার ছাড়া তিনি যেন খেলার মাঠে খেলতেই চান না, যদিও তিনি দাবি করেন তিনি হচ্ছেন বড় মাঠের খেলোয়াড়। যাই হোক, এসব কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকার আরেকটি কমিশন মানে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে, যেটির প্রধান তিনি। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আগামী কিছুদিন পরে আরো একটি বা দুটি কমিশন হয়তো করা লাগবে, যে এই কমিশনগুলো কিংবা জাতীয় ঐক্যমত্য কমিশন ঠিকমতো কাজ করছে কিনা সেটি দেখবার জন্য, যা হবে খুবই দুঃখজনক। প্রতিবেদনে বলছে জাতীয় ঐক্যমত্য কমিশন এখন পর্যন্ত মোট 166টি সুপারিশ একত্র করেছে, সেগুলোকে একটি স্প্রেডশিটে তালিকাভুক্ত করে মতামতের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। এখন পর্যন্ত 35টি রাজনৈতিক দল মতামত দিয়েছে, কিন্তু এই মতামত নিয়েও কিন্তু অনেক হেরফের রয়েছে, অনেক কথা রয়েছে। যতই মতের অমিল হবে, এটিকে সমাধান করবার জন্য লম্বা সময় পাওয়া যাবে। লম্বা সময় পাওয়া যাবে মানে নির্বাচনটা বিলম্বিত হবে, নির্বাচন বিলম্বিত হবে মানে তাদের ক্ষমতার মসনদে টিকে থাকাটাও প্রলম্বিত হবে। এটি এখন তাদের অন্যতম উদ্দেশ্য বলে অনেকেই মনে করছেন। বলা হচ্ছে এই ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি জুলাই সনদ তৈরি করবে, যা নির্বাচন আয়োজনের পথ সুগম করবে এবং একটি নতুন বাংলাদেশ গড়ার সূচনা করবে বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। দ্য ইকোনমিস্টে এভাবেই এসেছে।
আবার বলা হচ্ছে কিন্তু ঐকমত্যে পৌঁছানোটা সহজ ব্যাপার নয়। প্রথমত কোন কোন কমিশন থাকা উচিত তা নিয়ে রাজনীতিক ও সাধারণ মানুষের মধ্যে মতপার্থক্য রয়েছে। যেটি বললাম যে আসলে মতপার্থক্য থাকবেই। আপনি মূল বিষয়টিকে উপজীব্য করে মৌলিক সংস্কার করে নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আপনার যে ট্রান্সফরমেশনের জন্য যে পদক্ষেপ সেটি না নিয়ে শুধু রাষ্ট্রকে মেরামত করা হবে, রাষ্ট্রকে সংস্কার করা হবে, এই সংস্কারটি যে করা হবে যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন, ইউনূস বলেছেন যে তিনি নির্বাচন করবেন না, তাহলে যারা নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে তারা এই সংস্কারগুলো কতটা মেনে চলবেন, কতটা বাস্তবায়ন করবেন, না করলে কি হবে সেসব নিয়ে মাথা ব্যথা নেই। আপাতত আমি আছি, আমি সংস্কার করতে থাকি, সময় যাই লাগুক। সংবিধান সংস্কার প্রশ্নে আইন উপদেষ্টা আসিফ নজরুল কয়েকদিন আগেই বললেন যে সংবিধান সংস্কার করতে, পরিবর্তন করতে বা পুনর্লিখন করতে যাই করা হোক মিনিমাম 2-3 বছর সময় লাগে। এটিও বলেছেন যে কোনো কোনো দেশে এটি 6-7-8 বছরও লেগেছে। জানি না তাদের মনের মধ্যে আসলে কি আছে। প্রতিবেদনে বলা হচ্ছে যদি, আমি এই যদিটির উপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, যদি এই সময়সূচি অনুযায়ী সবকিছু এগোয় তাহলে এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে যাই দাবি করুক না কেন রাষ্ট্র মেরামত না করে তিনি কিন্তু যাচ্ছেন না। এই প্রতিবেদনে বলা হচ্ছে এক জরিপ অনুযায়ী জরিপে অংশগ্রহণকারীদের প্রায় 60% মনে করেন সরকার পরিবর্তনের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি হয়নি, রাস্তায় বিক্ষোভ প্রতিবাদ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমি বুঝতে পারছি না ইকোনমিস্ট এই কথা কেন বলল, কারণ শুরুতেই তারা বলল প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন তারা ভালো করছেন, তারা ভালোভাবে এগোচ্ছেন, জনগণ তাদের সঙ্গে আছেন। তাহলে এই শেষে ইকোনমিস্ট যে কথাটি বলল, মানে কিসের ভিত্তিতে ইকোনমিস্ট এই প্রতিবেদনটি করলো এটাই আমার কাছে বোধগম্য নয়। প্রতিবেদনে একটি উল্লেখযোগ্য কথা বলা হয়েছে, বিক্ষোভকারীদের সবচেয়ে সাধারণ দাবি, ওই যে রাস্তায় বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ প্রতিবাদ কেন করছে মানুষ আপনারা জানেন। বলছেন এই বিক্ষোভকারীদের সবচেয়ে সাধারণ দাবি হলো আওয়ামী লীগের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। দুঃখজনক হলেও সত্য, প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার পরিষদ, তার উপদেষ্টা মণ্ডলী, তার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা রাজনৈতিক দল এখনো নিবন্ধিত হয়নি জাতীয় নাগরিক পার্টি, এবং তার প্রিয় পছন্দের অন্যতম দল জামাতে ইসলামী বাংলাদেশ, ইসলামপন্থী অনেক দল আওয়ামী লীগের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা বলছে, কিন্তু এই জায়গাটিতে প্রফেসর মোহাম্মদ ইউনূস দৃশ্যত কার্যকর কোনো পদক্ষেপ কিন্তু তিনি নিচ্ছেন না। কেন নিচ্ছেন না এর জবাব একমাত্র তিনিই দিয়ে পারবেন। তবে সারমর্ম যদি আমি এভাবে টানি, মানে প্রফেসর মোহাম্মদ ইউনূস যে লক্ষ্য নিয়ে এসেছিলেন, যে লক্ষ্যে কাজ করছেন, যে লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে চান, একটির সঙ্গে আরেকটির মিল কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। 10 মাস হয়ে গেছে, এখনো তিনি স্পষ্ট করে বলেননি আসলে তিনি কি কি সংস্কার চান এবং কেন চান, এবং এই সংস্কারগুলো করতে তার কেমন সময় লাগবে। কারণ এই সংস্কারের মূল ঝুলিয়ে তিনি করিডোর নিয়ে ফয়সালায় ব্যস্ত, তিনি বন্দর ইজারা দেওয়া নিয়ে ফয়সালায় ব্যস্ত। দেশের অনেক মানুষ মনে করছেন, রাজনৈতিক অনেক দল বলছে তিনি দেশ বিক্রি করে দেওয়ার মতো ফন্দি পর্যন্ত আটছেন। জানি না এটা কতটা সত্য। এটি যদি সত্যি হয় তাহলে এটি বাংলাদেশের নাগরিকদের জন্য, জনগণের জন্য অত্যন্ত দুঃখের হবে, লজ্জার হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।